নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে ওই যে বলছে না যে হিন্দু হলে কোনো বিপদ নেই, আমি এইটা নিয়ে দুই চারটে কথা বলছি। দেখুন, আমি শুরুতেই বলছি যে আইন কানুনের বেড়াজালে যদি আটকে যান তাহলে হিন্দু হলেও আপনার কিন্তু বিপদ আছে। এই প্রশ্নে আপনি ওই অমিত শাহর কথাও বিশ্বাস করবেন না, শুভেন্দু অধিকারীর কথাও বিশ্বাস করবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। মানে আমি এই গত 3 দিনের মধ্যে দুটো ঘটনা বলি। একটা আমাদের এই বাড়ির পাশে, এটা কাগজে বেরিয়েছে, রিঙ্কু মণ্ডল, এখানে 3 আমতলা আমার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে। আর তার বাড়ি বলেছে বাংলাদেশের যশোর জেলার মনিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামে। ওই পাচাকড়ি গ্রামটাও আমাদের যেখানে বাড়ি পূর্ববঙ্গে তার পাশের গ্রাম। আমি ওই গ্রামটা খুব ভালো করে চিনি। ওর বাপ ঠাকুরদার নাম বললে হয়তো আমি চিনতে পারতাম, না হলেও ওই যে মণ্ডল বলেছে আমি অত বুঝে গেছি তার বাড়িটা কোথায়। ওই পাচাকড়ি গ্রামে বড় বংশ হলো মল্লিকরা আর এই মণ্ডলরা। মণ্ডলরা কোন দিকটা বাস করে, মল্লিকরা কোন দিকে, এটা মোটামুটি আমার ভৌগোলিক যে আইডিয়া সেটা আমার আছে। এইটা হলো বাংলাদেশে আমাদের, মানে ওই মণ্ডল বাড়িতেই আমার নিজের মেজদির বিয়ে হয়েছে, যদিও তারা পরে এখানে চলে এসেছেন। আর ওই মণ্ডল বংশে আমার মেজদির বিয়ে হওয়ার কারণে ওই মণ্ডল বংশের একজন আমাদের ওখানকার মশিয়াটি কলেজের প্রিন্সিপাল ছিলেন, এই বছরখানেক হয়নি, রিটায়ার করেছেন, আমাকে মামা বলেই ডাকেন। ওই তাদের বাড়ির মধ্যেকার কেউ একজন। তো তিনি হিন্দু, তিনি কয়েকবার পাসপোর্টে এসেছেন, গেছেন। তারপরে এখানে থেকে যাওয়ার ইচ্ছা, যেটা ওখানকার হিন্দুদের একটা সাধারণ প্রবৃত্তি। তিনি দেখেছেন, ওই যে শুনেছেন বায়োমেট্রিক ধরে ধরে খুঁজে বের করছে, সেজন্য লাস্টের বার বছর 2 আগে তিনি এসেছেন। এইবারে আর পাসপোর্টে আসেননি, বিনা পাসপোর্টে এসছেন, যাতে ওই এফআরআরও অন্য অন্য জায়গা থেকে তাকে আর, বা বর্ডার থেকে ওই বায়োমেট্রিক নিয়ে, আধার কার্ডের বায়োমেট্রিক নিয়ে তাকে আর ধরতে না পারে। এই চালাকিটা করেছেন। উনি একা করেছেন তা না, অনেকে করেছেন, এবং অনেকেই জানি এরকম। তো তিনি এখানে এসে একটা ভাড়া বাড়িতে থাকতেন। তাকে পরশুদিন পুলিশ এসে ধরে নিয়ে গেছে, হিন্দু। তাহলে হিন্দুর বিপদ হবে না? পুলিশ কেন ধরল? কেন ধরল? এইটা আইন। কেউ একজন জানিয়ে দিয়েছে, নিশ্চিতভাবে কেউ একজন জানিয়ে দিয়েছেন, অভিযোগ করেছেন, ধরে নিয়ে গেছে। এটা পরশুদিনের ঘটনা। কালকের ঘটনা বলি। কালকে আমি ব্যারাকপুরের শ্যামনগরে একটা মতিওয়ারা মিটিং ডেকেছিলেন, সেখান থেকে আসছিলাম গাড়িতে করে। গাড়িতে থাকতে থাকতে একজন টেলিফোন করলেন নিউ ব্যারাকপুর থেকে। টেলিফোন করে বললেন যে আমি আপনার ভিডিওগুলো দেখি, আমি এটা আইনের শেষ বর্ষের ছাত্র, ইতিমধ্যেই কিছু ওই সিনিয়র উকিলদের সাথে সাথে একটু কোর্ট চত্বরে ঘোরাঘুরিও করি। তিনি বললেন, নামটাও বললেন, নামটা আমার এই মুহূর্তে আমার মনে নেই। আমি একটু মনে রাখার চেষ্টা করেছিলাম, মনে নেই। তো তিনি আমাকে টেলিফোন করেছিলেন, আমি চিনি না, আমাকে টেলিফোন করলেন। টেলিফোন করে বললেন, দাদা আপনার ভিডিওগুলো দেখি, এইরকম একটা সমস্যা হয়েছে, কি করা যায় বলুন তো। আমরা কী সমস্যা? বললেন, একজন 65 বছর বয়সের মানুষ, 65-67 বছর বয়সের মানুষ বাংলাদেশ থেকে 2-3 বছর আগে এসেছিলেন পাসপোর্টে, এসে এখানে বসবাস করছিলেন, বয়স্ক মানুষ। তাকে কালকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। এখন কি করা যায়? আমরা ধরে নিয়ে যখন গেছেন, বেলটেল করুন, আর দেখুন থানাতে কথাবার্তা বলে যদি হিন্দু মানুষ, বয়স্ক মানুষ যদি ছেড়ে দেয়। তো বলছে হ্যাঁ, ওরা বলছে আমি ছেড়ে দেবো, কিন্তু 1 লক্ষ টাকা চাইছে। 1 লক্ষ টাকা চাইছে। তাই বললাম যে আর কি করবেন?
অত টাকা যখন চাইছে ছেড়ে দিলে বেল টেল করিয়ে নিন, বয়স্ক মানুষ আর কি করে যাবে। তিনি কিন্তু ওই যে বাড়ি থেকে ধরেছেন নিশ্চয়ই তার ছেলে মেয়েদের বাড়ি হবে, তারা আগে চলে এসেছেন, উনি পরে এসেছেন, তো ধরে নিয়ে গেছেন। তো জানি না 1 লাখ টাকা বা ওইটা বার্গেনিং করে আরও 10-15 হাজার টাকা কমিয়ে ছাড়াতে পেরেছেন, না জামিন করেছে, এই চালান করেছে, বলেছিল কালকে না হলে চালান করে দেবে আজকে। মানে এইটা আমার কাছে ধরুন এই 2 দিনের মধ্যে খবর এলো, অনেক খবর আমি জানি, বিভিন্ন সময় আসে, আপনারাও জানেন, আর বহু খবর যেগুলো আমাদের মতো লোকের কাছে আসে না, বহু ঘটনা এরকম ঘটছে। ফলে হিন্দু হিসেবে কি পার পাচ্ছে? পার পাচ্ছে না। আপনি ধরুন আসামের কথা, যদি ওখানে কংগ্রেস গভর্নমেন্টের নেতৃত্ব, তো আপনি একটা কথা বলতে পারতেন যে কংগ্রেসিরা খুব খারাপ। কিন্তু আসামের এনআরসিটা হয়েছে কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের তত্ত্বাবধানে। মুসলমান বেড়ে পড়েছে 5 লক্ষ, আর 5 কি 7 লক্ষ, আর 14 লক্ষ, তাই তো 19-এর মধ্যে 14 5 14 লক্ষ। এটা কোনো সরকারি হিসেব না, বিভিন্ন সোর্সে যে সুযোগটা মানে খবরগুলো এসেছে তাতে বলছে হিন্দুর সংখ্যা হচ্ছে 14 লক্ষ। তাহলে হিন্দুরা বিপদে পড়বে না এই কথা শুভেন্দুবাবু বলছেন, আর যারা বিশ্বাস করছেন তারা কি সুস্থ স্বাভাবিক আছেন? তো সুস্থ স্বাভাবিক থাকলে এই কথাগুলো আপনার মনে আসছে না? আমি বিশেষ করে নমদের কথা বলছি, নমরা তো অঙ্কে এত কাঁচা না। কি আমি কি খুব ভুল কথা বলছি? তাও ওখানে 5 লাখ মুসলমান 6 লাখ মুসলমান বেড়ে পড়েছে কেন জানেন? ওই ফাইল থেকে জরুরি কাগজটা যেটাতে প্রমাণ হতো তার অনেক কাগজ টেনে ছিঁড়ে ফেলেছে মুসলমানদের ফাইল থেকে। এইভাবে অনেকে বিদেশি সাজিয়েছে, মানে এনআরসি থেকে নাম বাদ গেছে। কাগজ দিয়েছে 7-8খানা, তার মধ্যে যেটা বেশি জরুরি সেটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। এসব ঘটনা ঘটেছে আসামের ক্ষেত্রে, আমি বলছি এসব অভিযোগ উঠেছে। আর আসামে বাংলাদেশের যে এলাকা এখনকার, মানে ময়মনসিংহ, রংপুর, সিলেট, এইসব এলাকা থেকে মুসলমান আসামে গেছেন, এর একটা ইতিহাস আছে, বহু মুসলমান গেছেন। কিন্তু সেটা দেশভাগের আগে, যখন একই দেশ ছিল, আসামের লোকজন চাষবাস জানতো না, বেশি দিন আগের কথা না, এই স্বাধীন হওয়ার 15-20-30 বছর 40 বছর আগ পর্যন্ত তারা চাষবাস জানতো না, ঝুম চাষ করত। ঝুম চাষ মানে ওই একটা জমিতে একটু চাষ করলাম, তারপর আবার অন্য জায়গায় চলে গেলাম, আবার একটু সুবিধার মতো সময় চাষ করলাম, এরকম চাষে বেশিরভাগ অসমীয়ারা অভ্যস্ত ছিলেন। বিশেষ করে ব্রহ্মপুত্রর অববাহিকায় এই জলাজমিতে চাষবাস তারা একেবারেই জানতেন না। ইংরেজরা ওই আসামটা তাদের কাছে ছিল একটা নন রেভিনিউ এলাকা, মানে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করার জন্য যে খরচ হতো, ওইখানকার ট্যাক্স আদায় করে সেই টাকা আদায় হতো না, লসে চলত, বুঝলেন তো? যে কারণে ওই জায়গাটাকে অন্তত একটা কৃষি উৎপাদন বাড়াবার জন্যে, জমিগুলো সংস্কার করার জন্যে, কৃষি উপযোগী করার জন্যে তারা সিদ্ধান্ত নিয়েছিল, যেহেতু তখন একই দেশের গোয়ালপাড়া আর ময়মনসিংহ পাশাপাশি, সিলেট পাশাপাশি, ফলে এই জেলার লোক ওই জেলায়, এক দেশ থেকে আর এক দেশে যাওয়ার প্রশ্ন না। ওই তখন হাটে হাটে ঢেড়া পিটোতো, জানেন না, এরকম টিন পিটিয়ে পিটিয়ে বলতো না, বয়স্ক লোক আপনারা জানেন যে কোনো খবর দেওয়ার দরকার হলে গভর্নমেন্টের ওই ঢেড়া পিটিয়ে বলতো, কারণ টিন পিটিয়ে পিটিয়ে বলতো যে আসাম যাবে, আসাম
নগদ 50 টাকা পাবে, হালের বলদ পাবে, আরও পাবে 5 বিঘে 10 বিঘে জমি, আসাম যাবে আসাম। এই করে করে এই লোকজনগুলোকে ওইদিকে নিয়ে যাওয়া হয়, গিয়ে ওই সব জায়গা আবাদি করা হয়। তা এই একটা ইতিহাস ছিল। এটা 47 সালের আগে, 20-এর দশক 30-এর দশক। তারপরে 37-এর যে ইলেকশন, সেখানে সাদুল্লাহ বলে, সাদুল্লাহ বলে একজন মুসলিম প্রধানমন্ত্রী হলেন, মানে তখন মুখ্যমন্ত্রীর বদলে প্রধানমন্ত্রী বলা হতো। তাতে আরও একটু উৎসাহিত হলেন, যেহেতু সেখানকার প্রধানমন্ত্রী মুসলমান হয়েছে আসামের। এই করে আসামে কিছু লোক গেছিলেন। এই একটা ইতিহাস আছে, সেই জায়গা থেকে বলছে বাংলাদেশে টেশি এসব বলছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাও নেই। ফলে পশ্চিমবঙ্গে একটা মুসলমানকেও বাংলাদেশি সাজানো যাবে না। আমরা পরশুদিন একটা মিটিং করলাম ওই টেলিফোনে, তাতে উত্তরবঙ্গের মুসলমানদের মধ্যে সবথেকে বড় জনগোষ্ঠী হলো ওই নৈশ শেখ আর শেরশাবাদিয়া। তা ওই দুটো সংগঠন আছে, খুব মজবুত সংগঠন। তাদের নেতারা আমাদের ওই মিটিংয়ে ছিলেন। আমি একটু জিজ্ঞেস করলাম, মানে প্রসঙ্গের বাইরে গিয়ে। তা তারা বললেন আমাদের 95 থেকে 98% লোকের কোনো সমস্যা নেই, এই যা যা চাইছে এছাড়া সব কাগজপত্র আছে। 2-5 জনের একটু সমস্যা আছে, তারা একেবারেই বোঝেন না, সেগুলো আমরা এর মধ্যে সংগঠনের সূত্রে ওগুলো তৈরি করে দেব। ফলে কোনো রকমেই আটকাবে না। আমি বললাম যে বাংলাদেশ থেকে কিছু আসা মুসলমান বলে থাকতে পারে 2-4 জন, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তারা যেটা বললেন, তারা এইসব বলে চাপচাপ করলে কাজের জন্য এসেছে, 2-5 জন আসলে চলে যাবে। ফলে তা নিয়ে ওই মুসলমানদের নিয়ে ওদের মাথা ব্যথা নেই, বুঝলেন তো। তারা এখানে নাগরিকত্ব পাক না পাক হলে তাদের মাথা ব্যথা নেই। সেটা যেমন আমাদেরও নেই যে বাংলাদেশের মুসলমানরা এসছে চলে যাক। তারাও সেই একই কথা বললেন, তারা এসছে কাজকর্মের জন্য, গরিব মানুষ, এখানে যখন গভর্নমেন্ট ধরপাকড় করছে চলে যাবে, চলে যাচ্ছেও। কিছু কিছু চলে গেছিলো, বললো যে এখন আর প্রায় কাউকে পাবেন না, 2-10 জন যা ছিল প্রায় সব চলে গেছে। তো আসামের উদাহরণ হচ্ছে হিন্দুরা বিপদে পড়েছে, গ্রেপ্তার কয়জন হয়েছে সেগুলো আমরা বললাম। আর এই হিন্দু দরদীদের একটা কথা শুনুন, হিন্দু হিন্দু করছে তো, তা বাংলাদেশে যে হিন্দু আছে আর 14 সালের পরে যে হিন্দুরা এসেছেন, সত্যিই যদি হিন্দু দরদি হতো, তা বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বলছে 12 লক্ষ হিন্দু বাংলাদেশ থেকে ভারতে এসেছে 2014 সালের পরে। তা হিন্দু দরদি হলে বিজেপি এই 14 লক্ষ সম্পর্কে কি বলছেন, এই 12 লক্ষ সম্পর্কে কি বলছেন যারা এসে পড়েছে 14 সালের পরে? আর বাংলাদেশে যে হিন্দুরা আছেন, এই যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 করেছেন, তাতে এবার এসে বলেছে ওই এফআরআরওতে নাম লেখাতে হবে, কোথায় যাবে, কতদিন থাকবে, ইত্যাদি ইত্যাদি যা করেছে, তাতে আর একজনও হিন্দুর বাংলাদেশ থেকে এসে ভারতে থেকে যাওয়ার সুযোগ আছে? আইনটা একটু পড়ে দেখেন। একটা মানুষের আর বাংলাদেশ থেকে ভারতে এসে থেকে যাওয়ার কোনো উপায় নেই। কংগ্রেস বা অন্য গভর্নমেন্ট তো হিন্দুদের এইভাবে বাসটা দেয়নি। আমি হিন্দু দরদের কথা ভাবার জন্যে বলছি, মানুষ আসতো একভাবে ম্যানেজ ট্যানেজ করে হয়ে যেত। কিন্তু ওরা যে আইন করেছে, যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, এই 25 সালের এপ্রিল মাসে, তাতে আর একটা হিন্দু ওপাশ থেকে এসে এখানে থেকে যাওয়ার কোনো উপায় নেই। তাহলে এরা হিন্দুদের কথা ভাবছে? যা হোক, আপনি দেখবেন এতদিন বলতো খুব অত্যাচার হয়, দেখবেন আর কেউ আসবে না, তার মানে আর ওখানে অত্যাচার হবে না। তাহলে এই যে এসে পড়েছে 14 সালের পরে, এবং ওখানে যে হিন্দুরা আসে, অন্য আমলে আসতে পারতো, বিজেপির আমলে আর আসতে পারবে না, এরা হিন্দু দরদের নমুনা। এটা আমি বিজেপির লোকজন যারা শুভেন্দুর কথায় বিশ্বাস করছেন তাদের বলছি। আরেকটা আইনের দিকটা দেখুন, কংগ্রেস তো এতকাল ক্ষমতায় ছিল, কোনোদিন বলেছে যে ওখান থেকে বিনা পাসপোর্টে আপনারা যারা এসেছেন তারা অনুপ্রবেশকারী বলেছে? আর অনুপ্রবেশকারী যারা ভারতের নাগরিকত্ব কোনো ক্রমেই পাবেন না, কথা বলেছে কোনোদিন আইন করে কংগ্রেস? কংগ্রেস অনেক কিছুই করেনি, আরও ভালো কিছু আমরা দাবি করেছি, আশা করেছি, হয়নি। কিন্তু এরকম করেছে কখনো? করেনি। ও এসে বললো 2003 সালে 21B
একটা সেকশন তৈরি করে বলল যারা এসেছে তারাই অনুপ্রবেশকারী, সে হিন্দু হোক আর মুসলমান হোক। আসলে কাদের অনুপ্রবেশকারী বলল? হিন্দুদের, কারণ মূলত হিন্দুরাই এসেছে বিনা পাসপোর্টে। তো এটা হিন্দুদের নমুনা কি? এগুলো একটু ভাবতে হবে না? এখন বলছেন কার-19 হয়েছে। কার-19 কত সালে হয়েছে? 19 সালে হয়েছে। আর অনুপ্রবেশকারী বলে দিয়েছিল কত সালে? 3 সালে। 16 বছর। 16 বছর ধরে মতুয়া, উদ্বাস্তুরা, আপনিও এখন হয়তো বিজেপি করছেন, আপনিও হয়তো আমাদের অনশনে ছিলেন না? আপনিও বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছেন, যেটা কি হলো? এই আন্দোলনের ফলে বাধ্য হয়ে দেখছে মানুষ সব বিপক্ষে চলে যাচ্ছে। বিজেপি দল এখানে করা সম্ভব হচ্ছে না, কারণ মানুষ তখন জেনে গেছে বিজেপি করেছে 2003 সালে এই আইন। আমাদের ওই আন্দোলনের ফলে 15-16 বছরে মানুষ সব জেনে গেছে বিজেপি সর্বনাশ করেছে। তখন বাধ্য হয়ে নিজেদের তৈরি করা আইনে নিজেরাই একটা সংশোধন করলেন। সেইটাই হচ্ছে কার-19, যে হিন্দুদের আর 5টা সম্প্রদায় তাদের ছাড় দেওয়া হলো। এই তো কোন আইন থেকে? 21B থেকে, যেটা বিজেপি করেছিল, সবাইকে অনুপ্রবেশকারী বলেছিল, তার মধ্যে মুসলমান বাদে আরগুলোকে ছাড় দিল 16 বছর পরে। কিন্তু ছাড় দিল বলে এসেছে আমরা। আবার একটা জিনিস মাথায় রাখুন, যেদিন আইন করেছিল 2003 সালে, সেখান থেকে কিন্তু তারা বলা শুরু করেছিল হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, মুসলমানরা অনুপ্রবেশকারী, হিন্দুরা শরণার্থী। কিন্তু মিথ্যে কথা বলেছিল। মিথ্যে কথা না বললে কার-19 ছাড় দেওয়ার দরকার হলো কেন? তাহলে এই 16 বছর ধরে মিথ্যে কথা বলেছে, কারণ শরণার্থী না, হিন্দুরাও অনুপ্রবেশকারী ছিল, সেই জন্য ছাড়টা দিয়েছে 16 বছর পরে কার-19। আর এখনও বলছে যেটা, যে 14 পরে আসা হিন্দুরা অনুপ্রবেশকারী না, এটাও মিথ্যে কথা বলছে। একদম পরিষ্কার বলেছে 1 জানুয়ারি 2015 থেকে হিন্দু হও আর মুসলমান হও, এদেশে যে আসবে সেই অনুপ্রবেশকারী। আর এই যখন বলছে না অনুপ্রবেশকারী সব তাড়াবো, জিজ্ঞেস করুন অনুপ্রবেশকারী সংজ্ঞাটাকে বলতে বলুন। ওইটার মধ্যে কিন্তু বলছে হিন্দু হলেও তাড়াবো, আর আপনারা তাদের পেছনে ভিড় জমাচ্ছেন। ফলে হিন্দু হলে কোনো বিপদ নেই এইটা ভাববেন না। ওই বৃদ্ধ রানা কি বললো, রানা মজুমদার বলেছিল বোধহয়, ওই যে নিউ ব্যারাকপুরে যে ভদ্রলোক ধরা পড়েছেন, না রানা বিশ্বাস বললেন, ভুলে গেছি নামটা, তো নামটা নিয়ে আমাদের অত নেই। তিনিও কিন্তু এসে নিশ্চিন্তে ওই বাড়িতে ছিলেন, ওই ঠিকানা দিয়েই বর্ডারে এসেছেন যে আমি হিন্দু, আমাকে তো ধরবে না। কিন্তু ওই যে এফআরআরও থেকে পুলিশকে বলেছে, পুলিশ বলেছে এফআরআরও থেকে থানাতে জানিয়েছে ওই লোকটা ওখানে আছে, সে ফিরে যায়নি, 2 বছর হলো পাসপোর্টে সে ফিরে যায়নি। ফলে হিন্দুরাও বিপদে আছেন, এইটা মাথায় রাখুন। মাথায় রেখে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যে বলছি আইনটা পাল্টাতে হবে, এই আইন পাল্টাবার লড়াইয়ে সামিল হওয়ার কথা ভাবুন। বিজেপির লেজ ধরে বসে থেকে কিন্তু পার পাবেন না। আর ওরা বলছে 26-এ ক্ষমতায় আসবে, সব মিটিয়ে দেবে। 26-এ ক্ষমতায় আসলে কিন্তু একদমই আসামের মতো হবে, মানে মমতা ফিরে আসলে হয়তো তাড়িয়ে দেবে না, আর ওরা ফিরে আসলে কিন্তু 14 পরেরগুলোকে সব তাড়িয়ে দেবে, না হলে জেলে পড়বে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, একেবারে নিশ্চিত থাকুন। কিন্তু আসার কথা হলো, মানে আমি আপনাদের অভয় দিয়ে বলছি যে এরকম কিছু ঘটবে না, কারণ 26-এ বিজেপি ক্ষমতায় আসবে না। বিজেপির ইন্টারনাল সমীক্ষা, ভেতরের সমীক্ষা হলো 4 থেকে 6% ভোট কমবে বিজেপির গতবারের থেকে। তার জন্যে গতবার যতগুলো এমএলএ পেয়েছিল তা অর্ধেক হয়ে যাবে, এবং সেই জন্যই একই দিনে ওই সুকান্তবাবু, শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য, ওরা 3 জন দেখা করেছিলেন, গিয়ে বলেছিলেন যে একটা কিছু করুন, মতুয়ারা সব বিরূপ হয়ে যাচ্ছে। একই দিনে আবার আমাদের ঠাকুরমশাইও দেখা করেছিলেন আলাদা টিম নিয়ে। এই কারণে ফলে ক্ষমতায় আসার কোনো চান্স নেই।
যেটুকু এগিয়েছিল এই এই যে নাগরিকত্বের প্রশ্নে কিন্তু তারা একেবারেই চাগাবাগা হয়ে গেছে, তারা কথা বলার জায়গা পাচ্ছে না। ফলে এইটা বুঝে নিন। এই কথাগুলো বলার জন্য আজকের এই ভিডিওটা। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।